গতকালকের ভিডিওতে দেখলাম কথা স্পষ্ট বোঝা যায় না। জি ম্যাম, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের আইটেম আমি পড়ে নিচ্ছি। আগে হচ্ছে তোমাদের টপিকসটা পড়িয়ে নেই। আজকে হচ্ছে আইটেম 5 আর আইটেম 6 পড়াবো। আইটেম 5 এ হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স বা এমএসসি, আর আইটেম 6 এ আছে কমপ্লিমেন্ট। আসো মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্সটা কি জিনিস? এটা হচ্ছে ক্লাস্টার অফ জিন লোকেটেড ইন ক্রোমোজোম 6। 3 টাইপসের আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এগুলো হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এরা সেল সারফেসে থাকে। টাইপ 1 কোথায় থাকে? টাইপ 1 থাকবে অল নিউক্লিয়েটেড সেলে এক্সেপ্ট রেড ব্লাড সেল। টাইপ 2 থাকবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আমি গত ক্লাসে বলেছিলাম অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কি কি আছে? বি সেল, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল। আর টাইপ 3 যেটা, সেটা থাকবে প্লাজমাতে। তাহলে এটা কি? ক্লাস্টার অফ জিন লোকেটেড ইন ক্রোমোজোম 6। টাইপ হচ্ছে 1, 2, 3। 1 থাকবে অল নিউক্লিয়েটেড সেল এক্সেপ্ট আরবিসি। টাইপ 2 থাকবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে, আর কোথাও টাইপ 2 থাকবে না। ম্যাক্রোফেজ, বি সেল, ডেনড্রাইটিক সেল। তারপর হচ্ছে টাইপ 3 যেটা থাকবে প্লাজমাতে। এখন আসো টাইপ 1 আর টাইপ 2 সম্পর্কে আমরা কিছু কথা জানবো। টাইপ 1 হচ্ছে কি জিনিস? টাইপ 1 হচ্ছে একটা সিঙ্গেল চেইন, ঠিক আছে? এটা কার সাথে বাইন্ড করবে? এন্ডোজেনাস অ্যান্টিজেনের সাথে। দেন হচ্ছে এটা কাকে প্রেজেন্ট করবে? এটা প্রেজেন্ট করবে হচ্ছে CD8 পজিটিভ সাইটোটক্সিক টি সেলের কাছে। আর যেটা হচ্ছে টাইপ 2, ও হচ্ছে ডাবল চেইন। দেন ও হচ্ছে কার সাথে বাইন্ড করবে? এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে। আর সে কার কাছে প্রেজেন্ট করবে? প্রেজেন্ট করবে হচ্ছে CD4 পজিটিভ হেল্পার টি সেলের কাছে। তাহলে আমরা যদি MHC 1 বা মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 এন্ড 2 এর মধ্যে ডিফার করতে চাই, 1 এ থাকবে সিঙ্গেল চেইন, 2 তে থাকবে ডাবল চেইন। 1 হচ্ছে বাইন্ড করবে এন্ডোজেনাস অ্যান্টিজেনের সাথে, 2 বাইন্ড করবে এক্সোজেনাস অ্যান্টিজেনের সাথে। 1 প্রেজেন্ট করবে সাইটোটক্সিক টি সেল মানে CD8 সেলের কাছে, আর 2 বাইন্ড করবে হেল্পার টি সেল বা CD4 পজিটিভ সেলের কাছে। এখন আসো আমরা এটার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স পড়ব। বায়োলজিক্যাল সিগনিফিকেন্সটা কি? টি সেল রিকগনিশন অফ প্রোসিড অ্যান্টিজেন, টি সেল কোলাবোরেশন উইথ বি সেল, তারপরে হচ্ছে রিকগনিশন অফ ফরেন অ্যান্টিজেন উইথ গ্রাফট রিজেকশন, ডিউরিং গ্রাফট রিজেকশন। তারপর হচ্ছে এটা রিলেটেড উইথ কমপ্লিমেন্ট সিস্টেম। দ্য নেক্সট ওয়ান ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম ডিজিজেস। তাহলে কি কি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স আছে? বায়োলজিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে বা সিগনিফিকেন্স হচ্ছে, এটা কি করবে? টি সেল রিকগনিশন অফ প্রসিড অ্যান্টিজেন, টি সেল কোলাবোরেশন উইথ বি সেল। নেক্সট হচ্ছে এটা হচ্ছে রিকগনিশন অফ ফরেন অ্যান্টিজেন ডিউরিং গ্রাফট রিজেকশন। নেক্সট হচ্ছে এটা রিলেটেড উইথ কমপ্লিমেন্ট সিস্টেম। দেন হচ্ছে এইটা অ্যাসোসিয়েটেড উইথ মেনি ডিজিজেস। ওকে, এখন আসো আমরা পড়বো HLA। HLA মানে কি? HLA মানে হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন, এটা এনকোডেড উইথ HLA জিন। দেন হচ্ছে এটা কি করবে? ক্লাস্টার্ড ইন MSC, MSC এর মধ্যে ক্লাস্টার্ড হিসেবে থাকবে। তাহলে HLA কি? HLA হচ্ছে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন এনকোডেড উইথ HLA জিন ক্লাস্টার্ড ইন MSC। এই যে আমরা এটাকে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন বলছি, কেন বলতেছি? কারণ হচ্ছে এটা ফার্স্ট যখন আমরা ডিটেক্টেড করছি সেটা হচ্ছে লিউকোসাইটের মধ্যে করছি, সেজন্য সেই অনুসারে এটা নাম দেওয়া হয়েছে যে হিউম্যান লিউকোসাইটিক অ্যান্টিজেন। এটা হচ্ছে একটা অ্যালো অ্যান্টিজেন। অ্যালো অ্যান্টিজেন মানে হচ্ছে এটা ডিফারেন্ট অ্যামাং সেম স্পেসিস, মানে হচ্ছে সেম স্পেসিস এর মধ্যে এটা জেনেটিক্যালি বা আইডেন্টিক্যালি ডিফারেন্ট থাকবে।
এখন আসো HLA টাইপিং যেটা সেটা কি? HLA টাইপিং হচ্ছে একটা প্রসিডিউর যেখানে হচ্ছে কি করে প্রসিডিউর যেখানে হচ্ছে ম্যাচিং করা হবে সেল অর টিস্যু অফ ডোনর অ্যান্ড রেসিপিয়েন্ট ডিউরিং অর্গান ট্রান্সপ্লান্টেশন। তাহলে হচ্ছে আমরা HLA টাইপিং কখন করব? ইটস এ প্রসিডিউর when matching of cell or tissue of donor and recipient occurs during organ transplantation. এটার ইউজ কি? এটার ইউজ হচ্ছে determination of HLA compatibility during organ transplantation, paternity test, তারপরে হচ্ছে anthropologic study. Anthropologic study হচ্ছে হিউম্যান কে যখন আমরা স্টাডি করব, হিউম্যানের বিহেভিয়ার সম্পর্কে স্টাডি করব, অথবা সোশ্যাল অ্যাক্টিভিটি যেটা নিয়ে আমরা স্টাডি করছি সেটাই হচ্ছে অ্যানথ্রোপোলজিক স্টাডি। তাহলে HLA টাইপিং এর ইউজ হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে করব, প্যাটার্নিটি টেস্টের আগে করব, নেক্সট হচ্ছে গিয়ে অ্যানথ্রোপোলজিক স্টাডিতে করব। এখন আসো HLA এর সাথে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি কি আছে? HLA অ্যাসোসিয়েটেড ডিজিজ যদি আমরা বলি, একটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস, রিটার্স ডিজিজ, জুভিনাইল রেমাটয়েড আর্থ্রাইটিস, দেন হচ্ছে গ্রেভস ডিজিজ, নেক্সট ওয়ান হচ্ছে SLE। এখন আসো এগুলো হচ্ছে যে জিন এনকোডেড করে রাখে অ্যান্টিজেন সেটা রিলেটেড, মানে হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিসটা হবে HLA B27 দিয়ে, ঠিক আছে? রিটার্স ডিজিজও সেম HLA B27, অ্যানকাইলোজিং স্পন্ডালাইটিস আর রিটার্স ডিজিজ সেম, মানে হচ্ছে B27 দিয়ে হচ্ছে। তারপরে আসো জুভিনাইল রিমাটয়েড আর্থ্রাইটিস যেটা, সেটা হবে HLA D4 দিয়ে। জুভিনাইল রিমাটয়েড আর্থ্রাইটিস হবে HLA D4। এগুলো কিন্তু সব জিন। এরপরে আসো গ্রেভস ডিজিজ, ওটা হচ্ছে HLA DR3, আর যেটা হচ্ছে SLE সেটাও হচ্ছে HLA DR3। এখন হচ্ছে 5 নাম্বার আইটেম থেকে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স এন্ড HLE থেকে এতটুকু পড়লেই চলবে। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো? আমি কি কিছু রিপিট করব? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে আমরা পড়বো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে consist of 20 serum protein present in plasma, মানে ওরা তারা ব্লাডের মধ্যে থাকবে যেহেতু ওরা প্লাজমা প্রোটিন, ঠিক আছে? তাহলে consist of 20 plasma protein in blood which are biologically inactive when activated exert their biological effect, ঠিক আছে? তাহলে হচ্ছে আমি কি বললাম, কমপ্লিমেন্ট কয়টা প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি হবে? 20, মানে হচ্ছে 20টা। তারপরে হচ্ছে এরা নরমালি কি থাকে? বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকে, যখন অ্যাক্টিভেট হবে তখনই ওরা কাজ করবে। এখন আসো সোর্স কি, কোত্থেকে আসতেছে কমপ্লিমেন্ট গুলো? কমপ্লিমেন্ট গুলো মেইনলি কোত্থেকে আসবে? মেইনলি সিনথেসাইজড ফ্রম লিভার। হ্যালো, জি ম্যাম। শুনতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখানে কারেন্ট বারবার চলে যাচ্ছে সেজন্য হচ্ছে নেটওয়ার্ক ফল করতেছে। আচ্ছা, আমি এমএসসি জি ম্যাম। পরে আবার বলে দিচ্ছি, আগে কমপ্লিমেন্টটা শেষ করে নেই, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা পড়বো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে consist of 20 plasma protein. Normally they are biologically inactive when they activated exert their biological effects. মানে হচ্ছে কমপ্লিমেন্ট হচ্ছে 20টা প্লাজমা প্রোটিন দিয়ে তৈরি হবে, তারপর হচ্ছে তারা নরমালি ইনঅ্যাক্টিভ ফর্মে থাকবে, কিন্তু যখন অ্যাক্টিভেট হবে তখনই তারা ফাংশন করবে, ঠিক আছে? এখন আসো এটার সোর্স কি, কোত্থেকে আসতেছে? এটা হচ্ছে মেইনলি সিনথেসাইজড ফ্রম লিভার। এছাড়া আর কোত্থেকে আসে? ম্যাক্রোফেজ থেকে আসে, ফাইব্রোব্লাস্ট থেকে আসে, বুঝছো? আচ্ছা, আমি আবার শুরু করতেছি। কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে 20 সেরাম প্রোটিন which are biologically inactive when activated exert their biological effect, ঠিক আছে?
এখন হচ্ছে ওরা 20 প্লাজমা প্রোটিন, তো এদের মধ্যে মেজর হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা হচ্ছে মেজর কমপ্লিমেন্টস। আদার্স এর মধ্যে কি আছে? ফ্যাক্টর বি, ফ্যাক্টর ডি, ফ্যাক্টর এইচ, ফ্যাক্টর আই, ফ্যাক্টর এল, তারপর হচ্ছে প্রোটিন এস, প্রোপারডিন, হচ্ছে C1 ইনহিবিটরস, C4 বাইন্ডিং প্রোটিন। এগুলো হচ্ছে আদার ফ্যাক্টরস। এরা কোত্থেকে আসে? সিনথেসিস কোত্থেকে হয়? লিভার থেকে হয়। এছাড়া যদি জিজ্ঞেস করে আর কোত্থেকে আসে, তাহলে ম্যাক্রোফেজ থেকে আসে, ফাইব্রোব্লাস্ট থেকে আসে। বুঝছো সবাই? ম্যাডাম ডেফিনেশনটা আরেকবার বলতে তখন একটু লিখে নেই ম্যাডাম। আচ্ছা, কমপ্লিমেন্ট consist of about 20 plasma protein which normally remain in inactive form, and when they activated exert their biological effects. বুঝছো এবার? জি ম্যাম। কমপ্লিমেন্টকে আমরা সি দিয়ে সিম্বলাইজ করি। তাহলে মেজর কমপ্লিমেন্টস হচ্ছে C1 2 3 4 5 6 7 8 9। আর এরা কোথেকে আসতেছে? লিভার থেকে আসতেছে মেইনলি। এছাড়াও হচ্ছে ম্যাক্রোফেজ, ফাইব্রোব্লাস্ট থেকে আসে। আচ্ছা, কারো বাসায় মনে হয় সাউন্ড হচ্ছে, তোমরা একটু মিউট করে রাখো। যখন কথা বলবা তখন হচ্ছে অন করো, ঠিক আছে? আচ্ছা, এখন আসো পাথওয়ে কয়টা আছে, ঠিক আছে? পাথওয়ে হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য 3টা পাথওয়ে আছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, অল্টারনেটিভ পাথওয়ে, ল্যাকটিন পাথওয়ে। 3টা পাথওয়ে আমরা জানি, ঠিক আছে? একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে অল্টারনেটিভ, আর একটা হচ্ছে ল্যাকটিন পাথওয়ে। শুনতেছো আমার কথা? Yes, ma'am. আচ্ছা, এখন আসো ক্লাসিক্যাল পাথওয়ে। এই যে এরা অ্যাক্টিভেশন হচ্ছে, এদের জন্য তো নিশ্চয়ই কোনো অ্যাক্টিভেটর লাগবে। অ্যাক্টিভেটর গুলো কি কি? ক্লাসিক্যাল পাথওয়ের অ্যাক্টিভেটর হচ্ছে আইজিএম, দেন হচ্ছে আইজিজি। আইজিএম হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট, ঠিক আছে? কেন এটাকে আমরা মোস্ট এফিসিয়েন্ট বলছি? কারণ হচ্ছে আইজিএম যেটা, সেটা কিন্তু একটা প্যান্টামার। তার 10 বাইন্ডিং সাইট আছে, সে 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে। আর যেটা হচ্ছে আইজিজি, সে হচ্ছে মনোমার। তার হচ্ছে 2টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে, সে কম অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে, 2টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে। তাহলে যার 10টা বা 10 বাইন্ডিং সাইট আছে, সে বেশি অ্যান্টিজেনকে বাইন্ড করবে। তাহলে হচ্ছে সে তাড়াতাড়ি কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারবে। সেজন্য হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ের মধ্যে আইজিএম হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট। ক্লিয়ার? Yes, ma'am. আচ্ছা, এখন আসো আমরা পড়বো অ্যাক্টিভেটর অফ ল্যাকটিন পাথওয়ে। ল্যাকটিন পাথওয়ে অ্যাক্টিভেটর কি? মান্নান বাইন্ডিং ল্যাকটিন, অথবা তোমরা এটাকে ম্যানোজ বাইন্ডিং প্রোটিন অথবা মান্নান বাইন্ডিং প্রোটিনও বলতে পারো, ঠিক আছে? এছাড়া আর কি আছে? পলিস্যাকারাইড ক্যাপসুল অফ সাম ব্যাকটেরিয়া। তাহলে হচ্ছে পলিস্যাকারাইড ক্যাপসুল যেসব ব্যাকটেরিয়ার থাকে তারাই। তাহলে ওগুলো কি কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি, ক্ল্যাবশিয়েলা, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তারপর আসো অল্টারনেটিভ পাথওয়ে। অল্টারনেটিভ পাথওয়েতে কি কি অ্যাক্টিভেটর আছে? প্রথমে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেটা কি জিনিস? ওটা হচ্ছে এন্ডোটক্সিন, আমরা সবাই জানি সেটা, ঠিক আছে? তারপরে হচ্ছে সেল ওয়াল অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, ওটা কি? টেইকুইক অ্যাসিড। তারপরে হচ্ছে ভাইরাল এনভেলপ, দেন হচ্ছে ফাঙ্গাল সেল ওয়াল মানে হচ্ছে ইস্ট, দেন হচ্ছে কোবরা ভ্যানম, আর হচ্ছে অ্যাগ্রিগেটেড আইজিএ। বুঝছো সবাই? Yes, ma'am. আচ্ছা, এখন আসো আমরা অ্যাক্টিভেটর গুলোর নাম জানলাম, এখন পাথওয়ে গুলো কিভাবে অ্যাক্টিভেট হবে সেটা জানবো। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেশন হওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্স কি? অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হওয়া লাগবে, ঠিক আছে? তাহলে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্ট 1 যেটা C1, সে বাইন্ড করবে এফসি পোরশন অফ আইজিএম অর আইজিজি। আমি একটু আগে বলে নিছি যে আইজিএম আইজিজি হচ্ছে
এখানকার হচ্ছে মেডিয়েটর বা অ্যাক্টিভেটর যেগুলো সেগুলো, ঠিক আছে। এখন হচ্ছে যখন বাইন্ড করবে তখন C1 টা অ্যাক্টিভেট হবে, C1 অ্যাক্টিভেট হইলে কনভার্ট হবে C4 আর C2 তে, C4 আর C2 তখন কনভার্টেড হবে C4 এ 4B, C2 এ 2B। এখন কমপ্লিমেন্টের পাথওয়েতে যতগুলো A আসবে সব হচ্ছে রিঅ্যাকশনের বাইরে চলে যাবে, আর যেগুলো B ওরা হচ্ছে রিঅ্যাকশনে থাকবে, এই কথাটা মনে রাখবে, ঠিক আছে। এখন আসো কমপ্লিমেন্ট 4 এ আর 2 এ যদি বের হয়ে যায় থাকবে হচ্ছে কমপ্লিমেন্ট 4B আর কমপ্লিমেন্ট 2B, ওরা হচ্ছে রিঅ্যাকশনে থাকবে, তাদেরকে আমরা একসাথে বলতেছি C3 কনভার্টেজ। এটা একটা এনজাইম। C3 কনভার্টেজ কি করবে, C3 কে কনভার্ট করবে, করে 3 এ 3B করবে, 3 এ বের হয়ে যাবে রিঅ্যাকশন থেকে, 3B থাকবে, তখন ওটা কি হবে 4B 2B 3B, এটাকে আমরা বলি C5 কনভার্টেজ। বুঝছো সবাই? यस मैम। जी मैम। আচ্ছা, এখন আসো যেটা C5 কনভার্টেজ, ও কি করে C5 কে কনভার্ট করবে, কনভার্ট করে 5 এ 5B তে কনভার্ট হবে, 5 এ রিঅ্যাকশন থেকে বের হয়ে যাবে, 5B থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে 6 7 হচ্ছে এসে অ্যাড হবে, তখন 5B 6 7 হবে, তারপরে এসে কমপ্লিমেন্ট 8 9 অ্যাড হবে, ওরা কি করবে, ওরা হচ্ছে 5B 6 7 8 9 ফরমেশন করবে। এই যে কমপ্লিমেন্ট 5B 6 7 8 9 এগুলোকে একসাথে আমরা বলি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে আলটিমেট প্রোডাক্ট অথবা ফাইনাল প্রোডাক্ট অফ কমপ্লিমেন্ট পাথওয়ে কি আসলো ক্লাসিক্যাল পাথওয়ের মধ্য থেকে, C5B 6 7 8 9, এদেরকে আমরা বলতেছি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ওরা কি করবে, সাইটোলাইসিস করবে বা সেল লাইসিস করবে, সাইটোটক্সিসিটি করবে, বুঝছো? জি ম্যাম। এখন আসো অল্টারনেটিভ পাথওয়ে। অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেটর গুলো আমি আগেই বলেছি যে অ্যান্ডোটক্সিন, টেইকোইক অ্যাসিড, ভাইরাল এনভেলপ, ফাঙ্গাল সেল ওয়াল, তারপর হচ্ছে আইজিএ মানে অ্যাগ্রিগেটেড আইজিএ, আর পড়েছি হচ্ছে কোবরা ভ্যানম। ওরা কি করবে, ডিরেক্টলি পাথওয়েটাকে অ্যাক্টিভেট করবে। যখন ওরা অ্যাক্টিভেট করবে তখন কি হবে, C1 আর হচ্ছে ফ্যাক্টর বি, ওরা দুইটা কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে, C1 কনভার্ট হবে সি সরি C1 যেটা সরি 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 ভুল বলছি, C3 যেটা C3 এ 3B তে কনভার্ট হবে, আর ফ্যাক্টর বি যেটা সেটা হচ্ছে বি এ বিবি তে কনভার্ট হবে। এখন হচ্ছে 3A আর BA রিঅ্যাকশন থেকে বের হয়ে যাবে, আর 3B বিবি রিঅ্যাকশনে থাকবে, ওদেরকে একসাথে বলে C3 কনভার্টেজ, ঠিক আছে। C3 কনভার্টেজ কাকে কনভার্ট করবে, C3 কে কনভার্ট করবে। ও কি করবে, 3 এ 3B তে কনভার্ট হবে, 3 এ রিঅ্যাকশন থেকে বের হয়ে যাবে, থাকবে হচ্ছে 3B, তাহলে হচ্ছে 3B BB 3B, এটাকে আমরা একসাথে বলি C5 কনভার্টেজ। এই এনজাইমটা C5 কে কনভার্ট করবে। আমরা কিন্তু আবার আগের মতো ক্লাসিক্যাল পাথওয়েতে চলে আসছি, ঠিক আছে। ক্লাসিক্যাল পাথওয়ের মতোই C5 টা যখন কনভার্ট হবে 5 এ 5B তে, এটা রিঅ্যাকশন থেকে বের হয়ে যাবে, B থাকবে, 5B এর সাথে এসে 6 7 অ্যাড হবে, দেন 8 9 অ্যাড হবে, তখন 5B 6 7 8 9 হবে, যেটা মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করবে। বুঝছো অল্টারনেটিভ পাথওয়ে? जी मैम। এখন আসো ল্যাকটিন পাথওয়ে। ল্যাকটিন পাথওয়ে কি বলছিলাম, মান্নান বাইন্ডিং ল্যাকটিন অথবা প্রোটিন যেটা সেটা হচ্ছে এটার অ্যাক্টিভেটর। তাহলে মাইক্রোবিয়াল সারফেসের সাথে মান্নান বাইন্ডিং ল্যাকটিন কি করবে, বাইন্ড করবে, বাইন্ড করে সে কি করবে, একটা প্রোটিয়েজ হিসেবে কাজ করবে। প্রোটিয়েজ হিসেবে যখন সে কাজ করবে, সে কাকে ক্লিভ করবে অথবা কনভার্ট করবে, C4 আর C2 কে, C4 কে কনভার্ট করবে 4 এ 4B তে, C2 কে কনভার্ট করবে C2 এ 2B তে, তাহলে 4 এ আর 2 এ রিঅ্যাকশন থেকে বের হয়ে যাবে, 4B 2B থাকবে, যেটাকে আমরা C3 কনভার্টেজ বলি। সেম আবার ক্লাসিক্যাল পাথওয়ের মতোই, তখন কি হবে, C3 কে কনভার্ট করে 3 এ 3B করবে, 3 এ বের হয়ে যাবে, 3B থাকবে, তখন ওইটা কি করব, 4B 2B 3B যেটাকে আমরা 5 কনভার্টেজ বলি, ওটা 5 কে কনভার্ট করবে,
5 কে কনভার্ট করলে 5 এ 5b হবে সেম ক্লাসিক্যাল পাথওয়ের মতো, ঠিক আছে? তখন হচ্ছে 6 7 আসবে, 6 7 আসবে, দেন হচ্ছে 8 9 আসবে, তারপর হচ্ছে কমপ্লিমেন্ট 5b 6 7 8 9 ফরমেশন করবে, যেটা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তাহলে কমপ্লিমেন্ট পাথওয়ের আলটিমেট ফাইনাল প্রোডাক্ট হচ্ছে সি 5b 6 7 8 9, যাদেরকে আমরা বলি মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। ওদের কাজ কি? ওরা সেল লাইসিস করবে, সাইটোটক্সিসিটি করবে। বুঝছো তিনটা পাথওয়ে কিভাবে আসতেছে? জি ম্যাম। কোনো কনফিউশন? এখন আসো হচ্ছে এই যে ক্লাসিক্যাল পাথওয়ে, তাকে আমরা বলি কম্পোনেন্ট অফ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আর যেটা হচ্ছে ল্যাকটিন পাথওয়ে, মেইনলি ওটাকে আমরা বলি ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। ইভেন হচ্ছে যেটা অল্টারনেটিভ পাথওয়ে, সেও ইনেট ইমিউনিটির কম্পোনেন্ট। এখন হচ্ছে যখন একটা মাইক্রো অর্গানিজম বা ফরেন বডি আসলো, তাকে কিল করার জন্য ফার্স্টে যে কাজ করে সে হচ্ছে ল্যাকটিন পাথওয়ে, ঠিক আছে? ল্যাকটিন পাথওয়ে যখন কাজ করছে, এটা নরমালি হচ্ছে ব্লাডে থাকে। এটা মানে নন বাইন্ডিং ল্যাকটিন যেটা, সে ব্লাডে থাকে, তার অ্যান্টিবডি প্রোডাকশনের দরকার হয় না, তার মানে হচ্ছে সে হচ্ছে ইননেট ইমিউনিটির কম্পোনেন্ট। সেম অ্যাকোয়ার্ড ইমিউনিটির ক্ষেত্রেও একই কথা, কিন্তু যখন অ্যাগ্রিগেটেড ইমিউনোগ্লোবুলিন এ কাজ করবে অল্টারনেটিভ পাথওয়েতে, তখন সে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হিসেবেও কাজ করতে পারে। আর হচ্ছে যেটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, তার অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই অ্যান্টিবডি লাগবে, তখন সে অ্যাকোয়ার্ড ইমিউনিটির কম্পোনেন্ট হিসেবে কাজ করবে। বুঝছো এই কথাটা? জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা পড়বো ফাংশন। ফাংশন কি? ফাংশন হচ্ছে কমপ্লিমেন্টের ফাংশন কি? এটা হচ্ছে অ্যানাফাইলিটক্সিন হিসেবে কাজ করে। অ্যানাফাইলিটক্সিন কে কে কোন কোন কমপ্লিমেন্ট অ্যানাফাইলিটক্সিন হিসেবে কাজ করে? C3A, C4A, C5A। ওরা কি করে? মাসল অথবা ব্যাজোফিলকে ডিগ্রানুলেশন করে। ডিগ্রানুলেশন করলে তখন বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ হবে, লাইক হচ্ছে হিস্টামিন। ওরা কি করবে? অ্যানাফাইলেক্সিস করবে। ঠিক আছে, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে নেক্সট ফাংশন হচ্ছে অপসোনাইজেশন। অপসোনাইজেশন তোমাদেরকে আমি গত ক্লাসে পড়িয়েছি। অপসোনিন হিসেবে কাজ করে কমপ্লিমেন্ট 3B। কমপ্লিমেন্ট 3B কি করে? প্রমোট অ্যাটাচমেন্ট অফ অ্যান্টিবডি টু ফ্যাগোসাইট, ঠিক আছে? দেন নেক্সট ফাংশন হচ্ছে ক্যামোটেক্সিস। ক্যামোটেক্সিস করে মেইনলি কমপ্লিমেন্ট 5A, তারপরে 3ও করতে পারে। ওরা কি করে? অ্যাট্রাক্টস করে ফ্যাগোসাইটকে টু ইনফেক্টেড সাইট। অ্যাট্রাক্টস ফ্যাগোসাইট টু ইনফেক্টেড সাইট। দেন হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন করে কমপ্লিমেন্ট 3A 4A 5A। মেইনলি কি করে? মেইনলি হচ্ছে কমপ্লিমেন্ট 5A করে। এখন আসো নেক্সট ফাংশন। নেক্সট ফাংশন কি? অ্যান্টিবডি প্রোডাকশন। অ্যান্টিবডি প্রোডাকশন কিভাবে করছে? অ্যান্টিবডি হচ্ছে কমপ্লিমেন্ট 3B, যেটা সে বাইন্ড করে বি সেলের সাথে। বি সেল কি করে? অ্যান্টিবডি প্রোডাকশন করে। এই কয়টা ফাংশন বলতে পারলেই হবে। তাহলে আমি কি কি ফাংশন বলছি? একটা হচ্ছে অ্যানাফাইলেটক্সিন, তারপর হচ্ছে অপসোনাইজেশন, দেন হচ্ছে ক্যামোটেক্সিস, দেন বডি প্রোটেকশন করা হচ্ছে কোন কোন এরিয়াটা কমপ্লিমেন্টটা? কমপ্লিমেন্ট 3B। 3B বি সেলের সাথে বাইন্ড করবে, অ্যান্টিবডি প্রোডাকশন করবে। বুঝছো? ম্যাডাম জি ম্যাম। এক নাম্বার ফাংশনটা একটু আবার বলেন। এক নম্বর ফাংশন হচ্ছে অ্যানাফাইলেটক্সিন, যেটা করে কমপ্লিমেন্ট 3A 4A 5A। ওরা কি করে? মাসেল অথবা ব্যাজোফিলকে ডিগ্রানুলেশন করে বায়োলজিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ করে, যেটা তোমরা টাইপ 1 হাইপারসেনসিটিভিটির রিঅ্যাকশনে পড়ে আসছো, ঠিক আছে? এটা কি করে? হিস্টামিন রিলিজ করে। এই হিস্টামিনটাই কি করে? অ্যানাফাইলিটক্সিস করে অথবা অ্যালার্জিক রিঅ্যাকশন করে। বুঝছো? জি ম্যাম। তাহলে হচ্ছে তোমাদের কিন্তু কোন কমপ্লিমেন্ট কি করে সেটা কিন্তু জানতে হবে। অ্যানাফাইলিটক্সিনকে 3A 4A 5A। অপসোনাইজেশন কে করে? 3B। তারপর ক্যামোটেক্সিস করে মেইনলি 5A 3ও করে। আর ইনফ্লামেশন করে মেইনলি 5A 3A 4A করতে পারে। দেন লাস্ট ওয়ান ইজ অ্যান্টিবডি প্রোডাকশন, যেটা করে কমপ্লিমেন্ট 3B। এবার বুঝছো সবাই? জি ম্যাম।
আচ্ছা, এখন আমরা পড়বো কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি ডিসঅর্ডারের মধ্যে C5 থেকে C8 যারা, তারা সবাই হচ্ছে ইনফেকশন করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন করবে, নাইজেরিয়াল ইনফেকশন করবে, ঠিক আছে? মানে নাইজেরিয়াল যে ইনফেকশন গুলো আছে, মেনিনগোকক্কাল ইনফেকশন, সেগুলো করবে, আর হচ্ছে আদার্স ব্যাকটেরিয়াল ইনফেকশনও করবে। বুঝছো সবাই? জি ম্যাম। আচ্ছা, কমপ্লিমেন্ট 3 ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার কি হয়? বায়োজেনিক ইনফেকশন অথবা রিকারেন্ট ব্যাকটেরিয়াল ইনফেকশন। দেন হচ্ছে C1 স্টারেজ ইনহিবিটর। C1 স্টারেজ ইনহিবিটর ও কি করে? হেরিডিটারি অ্যানজিও নিউরেটিক ইডিমা অথবা তোমরা অ্যানজিও ইডিমাও বলতে পারো। C1 স্টারেজ ইনহিবিটরটা খুবই ইম্পর্টেন্ট, সে একটা ইম্পর্টেন্ট মেডিকেটর অফ কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে তার ডেফিসিয়েন্সি যদি হয়, সে কি করবে? হেরিডিটারি অ্যানজিও নিউরেটিক ইডিমা করবে, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যানজিও ইডিমা। বুঝছো সবাই? আচ্ছা, তারপর হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর যখন ডেফিসিয়েন্সি হবে, ওটা কি করবে? paroxysmal nocturnal hemoglobinuria বলবো ওটাকে, ঠিক আছে? এগুলো প্যাথোলজিতে তোমাদের পড়ার কথা, কোনটা কি ডিজিজ। তাহলে হচ্ছে ডিকে অ্যাক্সিলারেটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সি হলে paroxysmal nocturnal hemoglobinuria হবে। আর যখন ইমিউনো কমপ্লেক্স মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডেফিসিয়েন্সি হবে, সাথে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হবে, ওগুলো কি করবে? এসিলি করবে, রিমাটয়েড আর্থ্রাইটিস করবে, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস করবে, ঠিক আছে? বুঝতেছ? যেটা হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স, এখান থেকে ডেফিনেশনটা জানা লাগবে, মানে সে কই থাকতেছে? ক্রোমোজোম 6 এ থাকতেছে, শর্ট টার্ম অফ ক্রোমোজোম 6। তারপরে হচ্ছে এটার টাইপ গুলো জানতে হবে, কোথায় কে থাকে সেটা জানতে হবে। MSC 1 থাকে অল নিউক্লিয়েটেড সেলে, MSC 2 থাকে কোথায় থাকে বলছি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, বি সেল, প্লাজমা সেল, দেন হচ্ছে ডেনড্রাইটিক, সরি, বি সেল, ম্যাক্রোফেজ আর ডেনড্রাইটিক সেল। আর লাস্ট ওয়ান C3 যেটা MSC 3 যেটা, সে কোথায় থাকবে? সে থাকবে হচ্ছে প্লাজমাতে। তারপরে এটার ফাংশন গুলো জানা লাগবে। ফাংশন গুলো কি বলছি? টি সেল রিকগনিশন অফ প্রসিড অ্যান্টিজেন, তারপর টি সেল কোলাবোরেশন উইথ বি সেল, recognition of foreign antigen during graft rejection related with complement system associated with some diseases, ঠিক আছে? আর HLA টাইপিং এর ইউজ গুলো বলছি। HLA টাইপিং এর ইউজ হচ্ছে, এটা অর্গান ট্রান্সপ্লান্টেশনের আগে আমরা করব, মানে হচ্ছে ডোনর আর রেসিপিয়েন্টের সেল গুলো ম্যাচিং হচ্ছে কিনা সেটা দেখার জন্য। নেক্সট ওয়ান ইজ প্যাটার্নিটি টেস্টিং এর জন্য। নেক্সট হচ্ছে এই দুইটা বলতে পারলেই হবে, ঠিক আছে? এখন আমার MSc থেকে এতটুকু জানলেই হবে, আর আগে যেটা বলছি ওটা আবার একটু শুনে নিও, ঠিক আছে, রেকর্ডিং থেকে। তোমাদের আর কোনো কোশ্চেন আছে MSc থেকে অথবা কমপ্লিমেন্ট থেকে? No, ma'am. আচ্ছা, এগুলো তোমরা নেক্সট ক্লাসে আইটেম দিয়ে দিও। এখন হচ্ছে 2 নাম্বার আইটেম কে কে দিবা তারা থাকো, বাকিরা হচ্ছে গিয়ে